জয় হিন্দ ফ্রেন্ড। আজকে আমরা ক্লাস 9-এর আধুনিক ইতিহাস ও পরিবেশ চর্চা নিয়ে আলোচনা করব। আগের দুটি ক্লাস হয়েছিল, তারপরে আজকের ক্লাস হবে যে আবিষ্কারের যুগ। তো আবিষ্কারের যুগ আমরা কিভাবে পড়ব? আবিষ্কার মানে কি? কোনো কিছুকে তৈরি করা। তো ইতিহাসে কি তৈরি করবে? ঘর, বাড়ি, পাথর বা গাড়ি, কিছু তো একটা তৈরি করতে হবে, তাকেই তো আবিষ্কার বলছি আমরা। কিন্তু আবিষ্কার বলতে বোঝাচ্ছে নতুন কিছু তৈরি। তাহলে ইতিহাসের ভাষায় আবিষ্কার মানে কিছু যুগ যুগান্তরভাবে চলে আসছিল, সেটাকে পরিবর্তন করে নতুন করে নিজের জীবনকে তৈরি করা মানে হচ্ছে যে আবিষ্কার। তাহলে আবিষ্কারের যুগে এখানটায় কি আবিষ্কার হয়েছিল, তার জন্য একে আবিষ্কারের যুগ বলা হয়েছে। তাহলে আবিষ্কারের যুগে কি আবিষ্কার হয়েছিল? এখানটায় আমরা কয়টি ভাগে ভাগ আছে ইতিহাস বই অনুযায়ী ক্লাস 9-এর, এখানটায় ক, খ, গ, ঘ 4টি ভাগে ভাগ হয়েছে। তো প্রথম কতে বলা হচ্ছে যে যে মুদ্রণ বিপ্লব। মুদ্রণ বিপ্লব। তো মুদ্রণ বিপ্লব কি? আমরা প্রথমে মুদ্রণ মানে কি জানি। মুদ্রণ মানে হচ্ছে যুগান্তরভাবে একই ধারাবাহিকায় চলে আসছে কিছু নীতি, রীতি, প্রথা, নিয়ম, কানুন, সেগুলোকে পরিবর্তন করে নতুন কিছু আমরা দেখলাম, শিখলাম, এই সম্বন্ধ নিয়ে এগিয়ে চললাম, সেটাকে বলছি আমরা মুদ্রণ বিপ্লব। তো মুদ্রণ বিপ্লবে কি হয়েছিল, তো সেটা আমরা প্রথমে জেনে নিই। মুদ্রণ বিপ্লবের হচ্ছে যে এখানটায় এক ব্যক্তি, জার্মানির জোহান সেন গুটেনবার্গ, ইনি জার্মানিতে জন্মগ্রহণ করেন প্রায় 1397 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করে 1468 খ্রিস্টাব্দে। এর সময়কাল ছিল। এই সময়ে মুদ্রণ যন্ত্র আবিষ্কার করেছিল। মুদ্রণ যন্ত্র হবে কি? মুদ্রণ যন্ত্রতে হবে কি? মুদ্রণ যন্ত্রতে হচ্ছে যে আগে যেরকম আমরা এরকম বই আগেকার দিনে ছিল না, তখনকার দিনে কিন্তু এরকম কোনো রেডিমেড বুক পাওয়া যেত না। পাওয়া যেত কিন্তু সেগুলো অনেক দামি। কোনো মধ্যবর্তী গরিব এরা কিন্তু এই বই দিয়ে পড়াশোনা করতে পারতো না। একমাত্র জমিদার ছিল, রাজা ছিল, আর রাজার কর্মচারীদের কিন্তু যোগ্যতা ছিল কেনার। তখনকার দিনে কিন্তু এরকম ব্লক, মানে একটা ব্লক ধরো, এ একটা ব্লক, বি একটা ব্লক, সি একটা ব্লক, এগুলোকে বসিয়ে বসিয়ে একটা বই তৈরি হতো। কিন্তু মুদ্রণ যন্ত্রতে কি হলো, একটা ছাপাখানার মতন একটা ছাপাখানা দেখেছো, যেখানটায় প্রিন্টিং প্রেস কোনো কিছু বিয়ের কার্ড ছাপে, তো সেটাকে বলছি আমরা ছাপাখানা। সেখানটায় মুদ্রণ যন্ত্রতে কি হলো, জোহানসেন গুটেনবার্গ বই ছাপা মেশিন তৈরি করে দিল। বই ছাপার কি করলো, মেশিন তৈরি করে দিল। মেশিন যখনই তৈরি হয়ে গেল, তখনই যদি এক বছরে একটা বই তৈরি হচ্ছিল এরকম ব্লক বসিয়ে বসিয়ে, তো এখানটায় এক বছরে মেশিনের সাহায্যে 1000 বই তৈরি হয়ে যাচ্ছিল। এর জন্য কি হলো এবার সেটা দেখবো। এবার বই যখন তৈরি হয়ে গেল সেটা দেখি আগে। যখনই বই তৈরি হলো, তখন এটা কি বললাম যে মুদ্রণ বিপ্লব মানে যুগান্তর পরিবর্তন, কোনো বিশেষ বহুকাল ধরে চলে আসছে সেই নিয়মকানুন কি হয়ে গেল, সব বন্ধ হয়ে গেল। নতুন নিয়মকানুন কি হলো, যে শিক্ষা বাড়লো, জ্ঞান অর্জন হলো, সংস্কৃতির পরিবর্তন হলো। যখনই বই ছাপা হবে, বহু মানুষের কাছে বই চলে গেল, মানুষ পড়তে, লিখতে, বলতে এবং এখান ওখান যেতে আসতে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে শিখলো এই বইয়ের ভাষা থেকে। কিন্তু এখন যেমন আমরা মানুষের সঙ্গে একটার সঙ্গে আর একটা ভালো কথা বলছি, কারণ এখন বেশিরভাগ বলা বলি দেখে শিখছি, কিন্তু প্রথমে এটা বইয়ে লিপিবদ্ধ হয়েছে, কেউ পড়েছে, পড়ার পর বলেছে, শুনে 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 এরকমভাবে আমাদের আজকে রীতিনীতিতে সংস্কৃতিতে পরিবর্তন হয়ে এসেছে। শিক্ষা সহজ হয়ে গেল। শিক্ষা সহজ হওয়ার কারণ কি, বই সহজ হয়ে গেল। একদিনে ছাপাখানাতে অনেক বই ছাপাতে লাগলো, এখানটায় কিছু ব্যবসায়িক রোজগার হলো, কিছু ব্যবসায়িকের, আর মানুষের কাছে বই চলে গেল। মানুষ কি পেল, এর পরিবর্তনে জ্ঞান পেল, জ্ঞান বহু লোকের কাছে পৌঁছে গেল। আর ধার্মিক, আগে কি ছিল, শুধু খালি ধার্মিক কিছু
গ্রন্থ ছিল, সেই গ্রন্থ যে মনীষী বলি বা মৌলবি বলি বা যে সমস্ত ধার্মিক পণ্ডিতরা আছে এরা পড়তো আর মানুষকে বলতো, এগুলোই পড়ার বই ছিল। কিন্তু আদার্স কোনো পড়ার বই ছিল না। এই মানুষ এলো, চিন্তা হলো, জাগলো, শিখলো, তর্ক করতে শিখলো, আস্তে 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 নতুন নতুন সাবজেক্ট, বিষয় আবিষ্কার হতে থাকলো। বুঝতে পারলাম? যেমন আজকের দিনে ইতিহাস পড়ছি, ভূগোল পড়ছি, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, এগুলো সবই তো আবিষ্কার হয়েছে এই ছাপাখানার বইয়ের জন্য। যদি এই ছাপাখানার মেশিন না তৈরি হতো তো মানুষ কিছু শিখতে পারতো না, নতুন কিছু খুঁজতে পারতো না। তার জন্যই আমরা কি করবো, এটা গুরুত্ব দিচ্ছি বেশি আবিষ্কারের যুগে। এখানটায় কি হলো, ধার্মিকও কিছু পরিবর্তন এলো। তা সেরকম কিছু পরিবর্তন নয়, সেরকম ধার্মিক গ্রন্থ ছিল, সেগুলো দিকে এরকম সংস্কৃতির দিকে গেল, আর্ট মানে কোনো কিছু শিল্পর দিকে গেল, কোনো কিছু দার্শনিক মানে তর্কর দিকে গেল। দর্শন মানে কি, কোনো কিছুকে একটা চিন্তার বিষয় নিয়ে গভীর চিন্তা করতে মানুষ পেল, নতুন নতুন বিষয়ের খোঁজ পেল। এরপরে আমরা চলে আসি যে এবার যে মুদ্রণ বিপ্লব কখন শুরু হয়েছিল এবং কিভাবে শুরু হলো। তো যখনই জোহানসেন গুটেনবার্গ ছাপাখানাতে যখনই মেশিনটা তৈরি হলো, যখনই তৈরি হওয়ার পর মানে পুরো জার্মান ছেপে গেল। পুরো জার্মান কি হলো, ছেপে গেল 1455 খ্রিস্টাব্দে। 1450 পুরো জার্মান কি হলো, 1450 পুরো জার্মান কি হলো, ঔদ্যোগিক মানে পুরো বাড়িতে বাড়িতে বই ঢুকে গেল, মানুষ পড়তে শিখলো, লিখতে শিখলো, আস্তে 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 মানুষের জ্ঞান বৃদ্ধি হতে থাকলো। তারপরে সেকেন্ড বিপ্লব হলো। সেকেন্ড বিপ্লব হলো 1471 খ্রিস্টাব্দে হল্যান্ডে। ইংলিশ মানে জার্মানির পাশেই কিন্তু একটা হল্যান্ড দেশ ছিল, সেই দেশেও কিন্তু এরকম শিল্প মানে মেশিনের আদান প্রদানের মাধ্যমে সেখানটায় মুদ্রণ বিপ্লব হয়ে গেল। সেকেন্ড হলো কোথায়, হল্যান্ডে 1471 খ্রিস্টাব্দে। থার্ড হলো ফ্রান্সে। থার্ড কি হলো, ফ্রান্সে। থার্ড ফ্রান্সে হলো যে বিপ্লব করতেই হবে, মানুষকে জ্ঞানী করতেই হবে, মানুষ জ্ঞানী হলে পরেই কিন্তু সেই দেশের আর্থিক সামাজিক রীতিনীতি সব কিছুই এগিয়ে যাবে। এবং তারপরে ফোর্থ 4 নম্বরে হলো 1474 খ্রিস্টাব্দে স্পেন। 1474 খ্রিস্টাব্দে স্পেন। এরকমভাবে ধীরে 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 প্রত্যেকটা ইউরোপ নয়, প্রত্যেকটা ইউরোপের দেশ আস্তে আস্তে শিক্ষিত হতে লাগলো, সমাজ আগে যেতে লাগলো, নতুন নতুন জিনিস আবিষ্কার হতে লাগলো। যেমন কম্পাস আবিষ্কার হলো, নতুন নতুন সাবজেক্ট আবিষ্কার হলো, এই চিন্তার মাধ্যমে কিন্তু আবিষ্কার হয়েছে। তারপরে চলে আসি যে প্রথম 1455 খ্রিস্টাব্দে ম্যাজরিন নামক বাইবেল গ্রন্থ, ম্যাজরিন নামক বাইবেল গ্রন্থ ফার্স্ট তৈরি হয়। ফার্স্ট কি বই, যে জোহানসন গুটেনবার্গ যে বইটি মানে যে মেশিনটা আবিষ্কার করেছিল সেখানে কোন বইটি ফার্স্ট ছাপানো হয়েছিল, একটি বাইবেল গ্রন্থ। বাইবেলটির নাম হয়েছিল ম্যাজরিন। কি, ম্যাজরিন। সেকেন্ড টেন্ড আছে যে পোপের মর্জিনাপত্র। পোপের পোপের মর্জিনাপত্র, এগুলো তোমাদের সব টেক্সট বইয়ে আছে। প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ো, প্রত্যেকটা লাইনে কিন্তু এরকমভাবে দেওয়া আছে। 1500 খ্রিস্টাব্দে প্রো ইউরোপ ছাপা গ্রন্থকে নাম রাখলো ইনকুন্যাবুলা। ইনকুন্যাবুলা পুরো ইউরোপ ছাপা গ্রন্থের কী দিল, নাম দিয়ে দিল। এরকমভাবে ছাপাখানার কি হলো, পুরো ইউরোপ বিছিয়ে গেল। ইউরোপে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বই চলে গেল। বই চলে যাওয়ার পর কি হলো, মানুষ পড়তে শিখলো, লিখতে শিখলো। এবার সেকেন্ড টপিক কি বলছে, সেকেন্ড টপিক বলছে যে যুদ্ধ প্রযুক্তির নানা উদ্দীপন। যুদ্ধ প্রযুক্তি মানে কি বলছি আমরা, যুদ্ধ প্রযুক্তি মানে তোমরা কি মনে করো, যুদ্ধ প্রযুক্তি মানে যুদ্ধক্ষেত্রে কি কি প্রয়োজন, কি কি মানে অস্ত্র লাগবে, সেগুলোর হচ্ছে এবার গ্রুপ খতে বলা হয়েছে। তাহলে এগুলো পুরো কমপ্লিট, তোমরা পারলে লিখে নিতে পারো। আমাকে এবার কষ্ট করে এগুলোকে মেটাতে হবে, কারণ প্রথমে আমি যদি বোর্ডে লিখতাম তোমাদের টাইম বেশি লাগতো, মানে কী করছে এগুলা। তার জন্য আমি প্রথমে একটু লিখে নিয়েছি, এরপরে কিন্তু আর লিখবো না, এবার যা হবে ডাইরেক্ট। তাহলে প্রথমে একটু মিটিয়ে নিই আমি। তোমরা এগুলোকে মানে এটা শোনার সঙ্গে টেক্সট বইটা একবার একটু পড়ে নেবে। তাহলে টেক্সট বইটা পড়লে কি হবে, তোমরা বেশ ভালোভাবে বুঝতে পারবে যে আমি সালগুলো, তারিখগুলো, ডেটগুলো ঠিকঠাক বলছে কিনা। কারণ তোমাদের এতে সাল কিছু গুরুত্বপূর্ণ নয়, কিন্তু তাও আমি দিয়েছি। তোমাদের দেখবে যে পোপের যে বই ছাপানো হয়েছিল সেটার নাম কি ছিল, তখন তুমি বলবে মার্জিনাপত্র। বা প্রথম ছাপাখানায় গ্রন্থে বাইবেলটি
কী হয়েছিল, ছাপা হয়েছিল। তাহলে এরকমভাবে কোয়েশ্চেনগুলো তোমার থেকে নিজে থেকে বানিয়ে নিতে হবে। আমি ঠিক কোয়েশ্চেন বেসিকভাবে এটা নোটটা তৈরি করেছিলাম। তাহলে যদি বলে মুদ্রণ যন্ত্র কে আবিষ্কার করেছিল, তখন তোমাকে বলতে হবে যে জোহানসন গুটেনবার্গ। তাহলে ক হয়ে গেল। এবার খতে দেখবো আমরা, খতে কি বলছে। তাহলে খতে বলছে যে যুদ্ধ প্রযুক্তি নানা উদ্ভাবন। আমি শুধু যুদ্ধ লিখছি এখানে। খ, যুদ্ধ প্রযুক্তি, যুদ্ধ প্রযুক্তি। তাহলে যুদ্ধ প্রযুক্তি নানা কি মানে, যখনই 1500 খ্রিস্টাব্দের ক্রান্তি হয়ে গেল, মানুষ চিন্তা ভাবনা করতে শিখলো, নতুন কিছু তৈরি করতে শিখলো, তখন কত, প্রায় 1500, কত সাল চলে আসে, 1500। একে বলে যে পঞ্চদশ শতাব্দী। পঞ্চদশ শতাব্দী মানে 1500 শতাব্দী। তাহলে পঞ্চদশ শতাব্দীতে, 1500 শতাব্দীতে এমন কি হলো, তাহলে এমন হলো, যেমন হলো কি কি তৈরি হলো, এক, কামান, 2 বন্দুক, 3 কামান তৈরি হলো কিভাবে, যে গোলা বারুদ তৈরি হলো। বন্দুক তৈরি হলো কিভাবে, কেমন কাচকে যাব না, আগে তো তারওয়ালে এরকম মারপিট করতে হতো, কি হলো, বন্দুক তৈরি হলো। বন্দুকে দূর থেকে কি করতো, মারা যেত। এরপরে যেমন পোল্যান্ড কি করলে, পোল্যান্ড হেলমেট তৈরি করলে, কি তৈরি করলে, হেলমেট। পোল্যান্ড হেলমেট তৈরি করলে, যেমন যুদ্ধক্ষেত্রে ডাইরেক্ট গুলি লাগুক বা কিছু লাগুক একটু বাঁচবে, পোল্যান্ড তৈরি করলো। এরপরে চলে আসে স্পেন। স্পেন তৈরি করলো যে গদা বন্দুক, গদা বন্দুক। স্পেন গদা বন্দুক তৈরি করলো। স্পেনের পরে চলে আসে যে হচ্ছে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন। এরা তৈরি করলো যে ভাষা প্রকৃতির জাহাজ, ভাষা প্রকৃতির জাহাজ। এর সঙ্গে সঙ্গে কিন্তু ভাষা প্রযুক্তির জাহাজ তৈরি করলো, তো এর সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ আরও কি, ইংল্যান্ড। ইংল্যান্ড আবিষ্কার করলো মানে ভাষা প্রযুক্তির মানে আরও উন্নতম জাহাজ, উন্নতম কি, যুদ্ধ জাহাজ, উন্নতম যুদ্ধ জাহাজ, যুদ্ধ জাহাজ, যুদ্ধ জাহাজ। এরকমভাবে পড়াশোনা করে আস্তে 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 এগিয়ে গিয়ে নানা প্রযুক্তি, নানা ধরনের মিসাইল, এখন যেমন আমরা দেখতে পাচ্ছি যে এই বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু ব্যালিস্টিক মিসাইল, যেমন ইসরায়েল ইরানের যুদ্ধ হচ্ছে, যখন কি বলছে, আকাশেই মেশিনগুলো বা রকেটগুলোকে মেরে উড়িয়ে দেওয়া হয়েছে। কেন হচ্ছে, এই পড়াশোনা করেছে তার জন্য হচ্ছে, যদি পড়াশোনা না করতো তাহলে হতো না। ওই আমি এখান থেকে যুদ্ধ করার জন্য কি করছি, যাই হোক রকেট মারছি, সেগুলোকে ব্যালিস্টিক মিসাইল দ্বারা কি করছে, উপর থেকে ওকে শেষ করে দিচ্ছে, নিচে নামতে নামতে সরু সরু টুকরো টুকরো হয়ে পড়ছে, এতে ঘরবাড়ি ক্ষতি হয় না। যেমন আমরা পরমাণু বোমা তৈরি করেছি, যেরকম আমরা প্লেন তৈরি করছি এখন, যেরকম আমরা রেলওয়ে তৈরি করছি বা রেলগাড়ি তৈরি করছি, ট্রেন তৈরি করছি, এগুলো কিসের জন্য, শিক্ষার জন্য। শিক্ষা না থাকলে পরে কিন্তু এটা হতো না। তাহলে বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে নানা ধরনের যুদ্ধ সামরিক বস্তু কিন্তু তৈরি হলো। তাহলে বুঝতে পারলাম। এরপরে চলে যাব আমরা গর দিকে। কিসে যাব, গতে কি বলছে, যে গতে বলছে যে আধুনিক বিজ্ঞান দৃষ্টি। আধুনিক বিজ্ঞান দৃষ্টি, আমি কালি পরিবর্তন করি, আমি কারণ পাশেই লিখবো আমি, তারপরে আবার একবারে মিটাবো। বলছে যে গতে এসেছি আমি, তুমি যে আধুনিক বিজ্ঞান, আধুনিক বিজ্ঞান, আধুনিক বিজ্ঞানে কি কি আসবে, আধুনিক বিজ্ঞানে কি কি আসবে। আধুনিক বিজ্ঞান মানে হচ্ছে যে সমস্ত আমরা বলছি, যে সমস্ত বিষয় আমরা পড়েছিলাম আগে দিনে, বা আগে যেগুলো ছাপাখানে ছাপা হয়েছিল, মানুষের ধীরে ধীরে মত দিয়েছিল যে এটা করো না, এটা করো। যেমন একটা লক্ষ্য করবে যে কোনো একটা ছোট বাচ্চার এর কোনো বুদ্ধি থাকে না, আস্তে 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 বড় হয়, যখনই 20 বছর বা 18 বছর যখন বয়স হয়, তখন মাঝারি টাইপের বুদ্ধি হয়। যখনই
40-45 যখনই বয়স হয়ে যায়, তখন আর পুরোপুরি প্রত্যেকটা ব্যক্তি কেন বুদ্ধিমান হয়ে যায়, যাকে তাকে কথা বলে না, যেখানে সেখানে যায় না, কেউ ডাকলে যায় না। কিন্তু ছোট বাচ্চা ছেলে ডাকলে চলে যায়, এই এসে চকলেট দেবো, কেন চলে যায়? কারণ ও ধীরে 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 আস্তে আস্তে বুঝতে পেরে গেছে যে মানুষ কে কেমন, কিভাবে ডাকলে যেতে হবে, কীভাবে ডাকলে যেতে হবে না, কার বাড়িতে নিমন্ত্রণ কেমন করলে যেতে হবে, নিমন্ত্রণ খারাপভাবে করলে যেতে হবে না। কিন্তু ছোটো বাচ্চা ছেলে কিছু বুঝতে পারবে না। তো সেরকমভাবে আমরা কি করলাম, যে বিজ্ঞান কী করলাম, যে ধীরে ধীরে মানে আস্তে 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 আমরা কি করলাম, পড়তে শুরু করলাম, এবং বহু দিন ধরে পড়ে 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 আমরা অনেক কিছু তৈরি করলাম। তারপরে চলে আসি, যেমন হচ্ছে এরপর যেমন কি দেখেছিলাম আমরা আগে, রেনেসাঁসের যুগ। রেনেসাঁসে কী ছিল, ধার্মিকের জন্য এই নিচু পরিবার যত মানে মানুষ ছিল সবকে দাবিয়ে রাখা হতো। মানে মানুষ কী করলে, রেনেসাঁসের পরিবর্তন সবকে উপড়ে ফেলে দিলে মানুষ সব কিছু কী করতে লাগলো, যে নিরীক্ষা পরীক্ষা এবং কি সাধনা মানে কি, পড়াশোনা করতে লাগলো। তাহলে যখনই মানুষ কোনো কিছুর বিষয়ে পরীক্ষা করলো, নিরীক্ষা করলো, সাধনা করছে আস্তে আস্তে আস্তে, তো মানুষ তো বিজ্ঞান মানে এমনই তো বুদ্ধিমান হবেই। আর কেউ যদি সাধনাও না করে, পরীক্ষাও না করে, বা কোনো কিছু মানে ভাবে চিন্তাও না করে, কারোর সঙ্গে ভালো ব্যবহারও না করে, সে মানে কি, ওর কোনো বিকাশই হয় না, ও মানে শুধু খালি বড় হয়ে যাচ্ছে, ওর কোনো পরিবর্তন হয় না। তাহলে মানুষ এর সাহায্যে কোনো কিছু বই পড়লে, কোনো কিছু করলে, কারোর সঙ্গে বেড়ালে, ব্যবসা করলে আস্তে 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 কী হয়, পরিবর্তন হয় এবং বৃদ্ধি হয়। ওর বৃদ্ধির সঙ্গে সঙ্গে ওর কিছু গুণও বাড়ে। তারপরে যেমন হচ্ছে যে জ্ঞান অর্জন হলো, এবং বহু বিষয়ে, যেমন দর্শন বললাম, বিজ্ঞান বলছি তোমরা ভেবে নিও যে আমি একটা ফিজিক্স লিখলাম, একটা কেমিস্ট্রি লিখলাম। ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো পড়ার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিল। যেমন পরে হলো গণিত। এই গণিত পড়তে লাগলো মানুষ, নম্বর বইতে লাগলো, 1 টাকা, 2 টাকা, 10 টাকা, 1000 টাকা, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, কোটি, নিযুত, অযুত, এগুলো তবেই তো সম্ভব হলো। যদি না পড়তো এগুলো প্রথম থেকে, তাও তো আমরা গুনতেই পারতাম না এতগুলো। সব বাড়িতে নিয়ে আসতাম, বস্তা একবার গিয়ে দিয়ে ভরে দিতাম, গুনতে হবে না, রেখে দাও। মাঝখানটা কেউ যদি কিছু চুরি করে নিয়ে চলে যেত, তো আমরা বুঝতে পারতাম না। এর জন্য গুনতি হলো, গণিতের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা হলো। তারপরে চলে আসি এবার ইতিহাস। ইতিহাস পড়ে মানুষ কি জানতে পারলো, পুরনো দিনের কথা। মানুষ জঙ্গলে ঘুরে বেড়াতো, খাবার দাবার কিছু খেত না, পশুকে মেরে জামা কাপড় বানিয়ে পড়তো, এগুলো জানতে পারলাম। পুরনো দিনের কথা জানতে পারলাম। তো যখন জানতে পারছি, বুদ্ধি তো পারছে। কারণ আমাকে জঙ্গলে ছেড়ে যেত, আমাকে কী করতে হবে, পশুকে মারতে হবে, ওর চামড়াটা ছাড়াতে হবে, নিয়ে আমাকে পড়তে হবে। পশুর মাংসকে কী করতে হবে, কাটতে হবে, পুড়ায় আমাকে খেতে হবে। জঙ্গলে যদি আমি ফেঁসে যাই যদি, তাহলে কীরকমভাবে ঘরবাড়ি বানাতে হবে, সে সবগুলোই কিন্তু এই ইতিহাস তার জন্যই পড়া হচ্ছে। এরকম না যে শুধু বলে খেলা করার জন্য। ইতিহাসের মেন আবিষ্কার তো এবার পড়বো। এবার চ্যাপ্টার যখন পড়বো তখন বুঝতে পারবো। এরপরে চলে আসবো যে এবার তাহলে ঘতে যাওয়ার আগে আমাকে কী করতে হবে, এগুলোকে আমাকে মেটাতে হবে। তো আমরা এগুলো মিটিয়ে দিই একবার। তোমরা ভালোভাবে এগুলোকে রিভাইজ করে নেবে তোমরা, যে বন্দুক কখন আবিষ্কার হয়েছিল, বন্দুক আবিষ্কার করার পর মানুষ কিভাবে এর মানে ফল গ্রহণ করে, এবং যুদ্ধক্ষেত্রে কিভাবে মানুষ ব্যবহার করে। তাহলে তোমাদের ভালো লিখতে, পরীক্ষায় যখনই কোয়েশ্চেন করবে, তোমাদের লিখতে সুবিধা হবে। তোমার যদি যুদ্ধ সম্বন্ধে জানা না থাকে, তাও কিন্তু তুমি ভালোভাবে লিখতে পারবে। যেমন কামান যদি ব্যবহার করার ক্ষেত্রে বহু মানুষকে একসঙ্গে আঘাত করা হতো, এর ফলে বহু মানুষ নিহতও হতো, এবং যুদ্ধক্ষেত্রে জয়লাভের জন্য কী হতো, এক পা আগিয়ে যেত। এর জন্যই কিন্তু কামান ব্যবহার। তোমাকে যদি বন্দুক সম্বন্ধে কিছু বলতে বলে কাউকে 1 মিনিট, তখন তুমি কী বলবে, বন্দুক মানে কী হবে, দূর থেকে কোনো ব্যক্তিকে নিহত করার জন্য বন্দুকের ব্যবহার করতে পারি। কারণ আমি যদি ওর কাছে যাই, তো ও আমার কোনো অস্ত্রতে আঘাত করতে পারে, এর জন্য বন্দুক ব্যবহার করে। যেমন পুলিশে, তাহলে তো পুলিশকে লাঠি দেওয়া উচিত ছিল, যে তো কাজকে গিয়ে লাঠিতে বেড়াতো,
তাহলে সব পুলিশের কাছে একটা করে বন্দুক থাকছে কেন? কারণ বাই চান্স যদি দূরে ছুটে চলে যায় তখন কিন্তু গুলি মারার আদেশ থাকে, বডিতে নয়, পায়ে। শরীরে কোথায়? পায়ে। এবার এনকাউন্টার করে তখন ওটা আলাদা ব্যাপার হয়ে যাচ্ছে, ওটা কি হচ্ছে? আলাদা ব্যাপার। তোমরা যেগুলোকে পড়াচ্ছি এগুলো মানে এই যে প্রথমে একটা সারাংশ দেওয়া হয়েছে যে এরকমভাবে হবে। 4 নম্বরে যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে যে আবিষ্কারের যুগ। কি বলছে? আবিষ্কার। সেটা কি বলছে আমরা? ঘ। আবিষ্কার বলতে কি? সমুদ্র যাত্রা। সমুদ্র যাত্রা। সমুদ্র যাত্রা। সমুদ্র যাত্রা করার জন্য কিন্তু অনেক সাহসের প্রয়োজন। আর সাহস কারা প্রথম দেখাচ্ছে যাত্রা করার জন্য? পর্তুগিজরা। কিন্তু বইয়ে বলবে পর্তুগাল আর পর্তুগিজ একই। আমি এর কিন্তু পি লিখলাম শুধু খালি। তাহলে সর্বপ্রথম সমুদ্রতে যাতায়াত করার ক্ষমতা, সাহস কারা দেখিয়েছিল? পর্তুগিজরা। এবং পর্তুগিজরা কি হয় যে এই সম্বন্ধে রেনেসাঁসের পরে ওদের কিন্তু জানার বৃদ্ধিও বাড়ে, মানে সব কিছু জানার বৃদ্ধি বাড়ে। সমুদ্র কেন এত জল, সমুদ্র গোল কিনা ঘুরে দেখব, বেরিয়ে দেখব, অন্য দেশ আছে কিনা দেশে দেশে ঘুরিয়ে দেখব, যে দেশ আছেও কিনা আদবে, ভারতের পাশে শ্রীলঙ্কা আছে কিনা, ভারতের পাশে মায়ানমার আছে কিনা। তাহলে এগুলো দেখার জন্য ওদের আগ্রহ বাড়ে। কোথাকার লোকের? পর্তুগিজরা পুরো দেশ ঘোরার জন্য এরা কিন্তু পাগল হয়ে যায়। এরা ভূগোলের সন্ধান এরাই বেশি করে, যে পুরো দেশটা গোল বলে এসি জানায় যে আমরা পুরো দেশটা ঘুরলাম, ঘুরে আমরা গোল জানতে পারলাম, তো আমরা পড়তে শুরু করি। তাহলে কি বলছি আমরা? যে সেখান থেকেই সমুদ্রযাত্রা শুরু হয়। আবিষ্কার, এখানটায় কি কি আবিষ্কার হয়? পর্তুগিজরা কি কি আবিষ্কার করে? কি আবিষ্কার করে? জাহাজ, হেলিকপ্টার? না, নতুন নতুন এরা দেশ আবিষ্কার করে। কি আবিষ্কার করে? দেশ, দ্বীপ, মরুভূমি। দেশ, দ্বীপ, মরুভূমি, সমুদ্র হচ্ছে মহাদেশ। যেমন কি? এশিয়া, আফ্রিকা, আমেরিকা, তাহলে এগুলো কিন্তু ওরা খুঁজে বার করে। এবার কে খুঁজে বার করে, কিভাবে খুঁজে বার করে? বই লেখা আছে, আমরা পড়ে নেব। ভৌগোলিক পর্তুগালরা প্রথম সাহস দেয় 1500 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? প্রায় 1500 খ্রিস্টাব্দে। এশিয়াও খোঁজ হয়, আফ্রিকা তো খোঁজ হয়েছিল, আমেরিকা খোঁজ হয়, এই দুটো। এবার কে খোঁজ করে? এশিয়া খোঁজ করেছিল প্রথম আফ্রিকার, যেটা আফ্রিকা থাকে, এটা আফ্রিকা মহাদেশের এখানে এগুলো কেপ অফ হুড বলে। বার্থোলোমিয়া ডিআইজি এটা প্রথম আসে, এসে বলে যে এদিকেও জল, এদিকেও জল, ও কিন্তু ঘুরে বাড়ি চলে যায়। বইয়ে দেখি কত সালে বলেছে? বইয়ে বলে আছে যে এসে পৌঁছায় 1486 খ্রিস্টাব্দে। বার্থোলোমিও ডিআইজি দক্ষিণ আফ্রিকার উত্তমসা অন্তরীপ, এটা দক্ষিণ আফ্রিকার অন্তরীপে এসে পৌঁছায় 1486 খ্রিস্টাব্দে। ও এসে বলে এদিকেও জল, ওদিকেও জল, বাড়ি চলে যায়। এরপরে কিন্তু কলম্বাস চলে আসে। কলম্বাস এখানটায় ধরো পর্তুগাল, কলম্বাস এখানটায় ধরো ইউরোপ, এটা ইউরোপ ধরো। কলম্বাসটা এদিকে ভারত নাই, এদিকে কোনো দেশ নাই, ও চলে যায় এখান থেকে এই পাশে চলে যায়। এখানে হ্যাঁ পেঙ্গেলছি, কি পেঙ্গেলছে ও? উত্তরে, এখানে উত্তর আমেরিকা আছে, এখানটায় দক্ষিণ আমেরিকা আছে। তাহলে কলম্বাস কি খোঁজ করে? উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা। তারপরে চলে আসে যে এরপরে এখান থেকে পর্তুগিজ থেকে ভাস্কো ডা গামা চলে আসলে আমি তো এখান থেকে চলে যাই। বার্থোলোমিও ডিআইজি তো এখান থেকে উত্তরমশা অন্তরিক্ত খোঁজই দিয়েছিল। তাহলে এখান থেকে আসা পরও চলে আসে। এবার আমি পরে আমি কোন দিকে যাব ডিসাইড করব। এখান থেকেও ডিসাইড করি যে আস্তে আস্তে আমি এই রাস্তায় যাব। এই রাস্তায় তখন তখনই ভারত কিন্তু এখানটায় দেখতে পেল। কোথায় আসে? হচ্ছে কালিকট
কট বন্দরগাহ ভারতের 1498 খ্রিস্টাব্দে আসে। এরপরে কিন্তু এশিয়ার যখন খোঁজ হয়ে যায়, উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার খোঁজ হয়ে যায়, নতুন একটা বিশ্ব তৈরি হলো। কি তৈরি হলো? নিউ ওয়ার্ল্ড। নিউ ওয়ার্ল্ড একটা নতুন দেশ, নতুন বিশ্ব, নতুন মহাদেশ তৈরি হলো। এরপরে মানুষের দৈনন্দিন চাহিদা পরিবর্তন হলো, আস্তে 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 নাম রাখা হলো। এবং এখানটায় কি বলছে যে যে পর্তুগিজ ছিল, এখানটায় পর্তুগিজের যে যুবরাজ ছিল ওকে হেনরি বলা হতো, নাবিক হেনরি। এবং তার নাম রাখা হয় যে হেনরিকে ডাকতো যে নাবিক হেনরি। বার্থোলোমেও দিয়াস যে আফ্রিকার উত্তর মহাদেশ 1486 খ্রিস্টাব্দে খোঁজ করে এবং তারপরে হাত ধরে আসে ভাস্কো ডা গামা। এখান থেকে 1498 খ্রিস্টাব্দে আমাদের ভারতবর্ষের কালিকট বন্দরে এসে পৌঁছায় এবং নতুন বিশ্ব তৈরি হলো। এইখান থেকেই কিন্তু খোঁজ, আবিষ্কার, কী আবিষ্কার হলো তাহলে আমরা সব কিছুই বুঝতে পারলাম। নতুন বিষয় আপডেট হলো, বই লেখা, অনেক কিছু গ্রন্থ ছাপাখানা তৈরি হলো, মানুষের চিন্তাভাবনার আবিষ্কার হলো, নতুন দেশও আবিষ্কার হলো, নিউ ওয়ার্ল্ডও আবিষ্কার হলো। এরপরে নেক্সট টপিক আছে যে আধুনিক রাষ্ট্রের প্রাথমিক উদ্ভব। আর তারপরে আছে যে দ্বিতীয় 5 নম্বরে আছে চূড়ান্ত রাজতন্ত্রের 17 শতকে মুক্তি চিন্তার প্রকাশ এবং যুক্তিবিদ। এরপরে আমরা প্রথম চ্যাপ্টারে ঢুকে যাব, যেমন ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। তাহলে নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব পরের চ্যাপ্টার। জয় হিন্দ।